বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ট্রান্সফার প্রাইজিং এর মেথডস নিয়ে কথা বলবো। মেথড গুলো জানবো আগে, এবং আমরা একটা মেথডের উপরে আমরা ডেফিনেশন এবং তার উপরে একটা অঙ্ক আমরা দেখবো। এখন ট্রান্সফার প্রাইজিং এর মেথড আছে মোট চারটা। আমরা চারটা মেথড নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কস্ট বেস মেথড আছে, মার্কেট বেস মেথড, নেগোশিয়েটেড প্রাইস মেথড, রিসেট প্রাইস মেথড। আমরা বেসিক্যালি মেথডগুলো সম্পর্কে জানবো, এবং মেথডগুলোর উপরে যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা মোটামুটি এই লেকচারে আমরা কস্ট বেসড মেথড নিয়ে আমরা ডিসকাস করব। আসলে আমরা আলোচনা শুরু করি। কস্ট বেসড ট্রান্সফার প্রাইসিং এর আমরা ডেফিনেশনটা দেখবো, আর ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম দেখবো। আমরা ডেফিনেশনটা দেখে নেই। আসলে এর মূল তথ্য যেটা, সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেটা আগে আলাপ করি শেষের দিক থেকে। যে ধরেন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি, ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে কথা বলছি আমরা। প্রোডাক্টটা ধরেন একটা মোবাইল সেট। মোবাইল সেটটা নতুন আবিষ্কৃত হয়েছে, কিন্তু আমরা এখনো মোবাইল সেটের উপরে কি করিনি, মানে এটার উপরে যথেষ্ট মার্কেটে এই টাইপের পণ্য নাই। এই টাইপের পণ্য যদি মার্কেটে না থাকে, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি একটা মনোপলি মার্কেটের দিকে চলে যাবে। সেক্ষেত্রে এভাবে বলা হয়েছে যে সিমিলার প্রোডাক্ট আর নট অ্যাভেলেবল। মানে আমি যে নতুন একটা মোবাইল সেট আবিষ্কৃত হয়েছে বা প্রস্তুত হয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে বা প্রিপেয়ার হয়েছে, এই মোবাইল সেটটা মনে করেন যে এইটা চায়না থেকে আসবে বাংলাদেশে, অথবা আসবে ধরেন মালয়েশিয়া থেকে, এটা আসবে বাংলাদেশে। এখন চায়না থেকে আসুক আর মালয়েশিয়া থেকে আসুক, সেটা বড় কথা না। বড় কথা হলো এই প্রোডাক্টটা বাংলাদেশে আসছে, এই প্রোডাক্টটার কোনো ইয়ে নাই, মানে এইরকম যে মানের প্রোডাক্ট, যে কোয়ালিটি প্রোডাক্ট বা যে স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোনো কম্পিটিটর নেই। সেক্ষেত্রে সহজ উপায় হলো যে এই সিমিলার প্রোডাক্টের কথা বলছে, যে ওই যে প্রোডাক্ট ওরা ম্যানুফ্যাকচার করছে মালয়েশিয়া থেকে, ঠিক ওই প্রোডাক্টের সিমিলার কোনো প্রোডাক্টস আর নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। মার্কেটে এরকম কোনো প্রোডাক্ট নাই। অথবা আমরা বলছি আর নট সুইটেবল আদারওয়াইজ, এবং অন্য জায়গায় এটা সুইটেবলও না, এরকম। অন্য জায়গায় সুইটেবল না, তার অর্থ হলো যে এই মানে সিমিলার ম্যাটার আর কি, যে এই প্রোডাক্টটার মতো প্রোডাক্ট আর অন্য কোথাও আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে এই কস্ট বেসড ট্রান্সফার প্রাইসটা বেশি ইম্পর্টেন্ট আর কি। সেক্ষেত্রে আমরা আরেকটু দেখি, মানে এখানে জটিল কিছু নাই, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। The cost-based transfer price are considered to be suitable to situations where market prices for similar products are not available. বলতে আগে আমি যেমনটি বললাম যে এই প্রোডাক্টটা কনসিডার করা হয়, সেই ক্ষেত্রে be suitable হবে কোথায়, টু সিচুয়েশনস হোয়ার, মানে এমন পরিস্থিতির মধ্যে যেখানে মার্কেটে এই সমজাতীয় আর কোনো প্রোডাক্ট নাই, বা সমজাতীয় প্রোডাক্ট অন্য কোথাও নাই আর কি, আদারওয়াইজও নাই প্রোডাক্টটা। সেক্ষেত্রে কস্ট বেস প্রাইসটা বেশি ইম্পর্টেন্ট। এই এটাই কস্ট বেস প্রাইসের মোটামুটি একটা থিম। আর একটা বিষয় হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা বেটার কন্ট্রোল করতে পারি কস্ট বেস প্রাইস মেথডটা, বেটার কন্ট্রোল করা যায় এটা। তারপরে ডিসিশন মেকিংটা খুব সহজ হয়, আর পারফরমেন্স ইভ্যালুয়েশনটাও খুব ইজিলি করা যায় আর কি। এই কথাটা আরো সুন্দরভাবে বললে এভাবে বোঝাচ্ছে যে যে আমরা বিভিন্ন ডিভিশন বা সাব ডিভিশন বা ইউনিট, সেগুলো ডিভিশন বলতে ডিভিশন অফ কোম্পানি, কোম্পানি বিভিন্ন ডিভিশন থাকতে পারে না, অবশ্যই পারে। যেমন তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকতে পারে বা ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকতে পারে, তাদের মার্কেটিং, তাদের অ্যাসেম্বলি ডিভিশন থাকতে পারে, এরকম বিভিন্ন ডিভিশন থাকতে পারে। এই যে ডিভিশনগুলো কনসিডার অ্যাজ কস্ট সেন্টার, একটা কস্ট সেন্টার তারা একটা সৃষ্টি করে নেয়, কস্ট সেন্টার টু ফেভার কস্ট বেস প্রাইসিং মেথড। কস্ট বেস প্রাইসিং মেথডটা কেমন হবে, ওরা ওদের মতো করে, যেহেতু মার্কেটে সমাজের প্রোডাক্ট নাই, সেহেতু এটা একটা মনোপলি মার্কেট মতো হবে, এবং এখানে দারুণ কিছু হবে। এদের একটা কস্ট সেন্টার ক্রিয়েট করে নেয়, এটা কনসিডার করা হয়
as a cost center এবং this center to favor cost based pricing method মানে এরা cost based pricing মেথডটা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করে মানে তাদের পক্ষে কাজ করে এবং এই কাজ করার ফলে এখানে বেটার কন্ট্রোল হয় এটা ডিসিশন মেকিংটা সহজ হয় পারফরম্যান্স রিলেশনটা ভালো হয় এই মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা একটা দেখব কোম্পানিটা হলো এবিসি কোম্পানি লিমিটেড এই কোম্পানির দুইটা ডিভিশন আছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিভিশন একটা হচ্ছে অ্যাসেম্বলি ডিভিশন বা দুটো ইউনিট বা দুটো সাব ইউনিট যেটাই বলেন বা দুটো সেগমেন্ট দ্য আউটপুট অফ দ্য ইঞ্জিনিয়ারিং ডিভিশনস আর ট্রান্সফার টু দ্য অ্যাসেম্বলি ডিভিশন মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমরা এভাবে বলতে পারি এদের ফিনিশ গুডসটা অ্যাসেম্বলি ডিভিশনে চলে যায় এবং তারা অ্যাসেম্বল করে বা ফার্দার প্রসেসিং করে ওরা মানে অ্যাসেম্বলি ডিভিশন ফর ফার্দার প্রসেসিং মানে অ্যাসেম্বলি ডিভিশন এটা মানে অ্যাসেম্বলি ডিভিশনে তো বিভিন্ন প্রসেস করতে হয় অথবা তো ওখানে একটা ফিনিশ গুডস হবে না তা সেভাবে ওখানে অ্যাসেম্বলি ডিভিশনে কি করা হয় ওখানে প্রসেস করা হয় অ্যান্ড অ্যাসেম্বলিং এবং অ্যাসেম্বলিং করা হয় মানে একত্রিতকরণ করা হয় মানে পার্টসগুলো একসাথে করা হয় করে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করা হয় এখন আমরা উদাহরণ অনেক দিতে পারি যেমন ধরেন আমরা এভাবে বলি যে একটা মোটরসাইকেল আসলো মানে আনা হলো পার্টস বিভিন্ন রাষ্ট্র থেকে একটা মোটরসাইকেলের পার্টস আনা হলো বা আমরা ধরে নিই ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক মোটরসাইকেলের পার্টস আসে ইন্ডিয়া থেকে মোটরসাইকেলের পার্টস আসলো ওদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো এই পার্টসগুলো কি করা হয় অ্যাসেম্বল করা হয় কোথায় অ্যাসেম্বলি ডিভিশনে এখন অ্যাসেম্বলি ডিভিশন কোথায় থাকবে এটা কি বাংলাদেশে থাকবে হতে পারে এটা বাংলাদেশে থাকবে তো বাংলাদেশে এইটা অ্যাসেম্বলি ডিভিশনে আসলে এখানে অ্যাসেম্বলিং করা হয় কখন করা হয় বিফোর দে আর সোল্ড তাদের বিক্রয় করার পূর্বে অ্যাসেম্বলি করা হয় মানে একত্রীকরণ করা হয় একটা ফাইনাল গুডস বা একটা ফিনিশ গুডসে এটাকে ফরমেশন করা হয় পরিণত করা হয় বা সেভাবে গুডসটা ফিনিশ করা হয় ফিনিশ গুডস করা হয় এটাই বলা হয়েছে টু দ্য কাস্টমার্স অ্যাজ কমপ্লিটেড প্রোডাক্ট মানে কমপ্লিটেড প্রোডাক্টকে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই আর কি এই মোটামুটি এখন অঙ্কটা কি এখন এটা তো আমরা ব্যাখ্যামূলক দেখলাম যে দুইটা ডিভিশন এখন ডিভিশন দুটোর কাজটা কি কে কত উৎপাদন হয়েছে বা এর ফিক্সড কস্ট কত ভেরিয়েবল কস্ট কত একটু জেনে নেই বলছে ভেরিফিকেশনস অফ দ্য কোম্পানিজ রেকর্ড রিভিলস দ্যাট মানে ভেরিফাই করে কোম্পানির রেকর্ডটা রিভিলস দ্যাট মানে প্রকাশিত হচ্ছে যে বা দেখা যাচ্ছে যে দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা মনে রাখতে হবে একটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসেম্বলি ডিভিশন আছে 250 রুপিস 300 রুপিস মানে টাকা মনে করেন বা ডলার যাই মনে করেন সেটা আপনার বিষয় এইটা নিয়ে অসুবিধা নেই আমরা শুধু ফিগারটা এখান থেকে নেব 250 আর 300 রেসপেক্টিভলি ওকে মানে ক্রমান্বয়ে বা যথাক্রমে আর কি রেসপেক্টিভলি তাহলে আমরা এখানে কি বুঝছি যে আমাদের কোম্পানি রেকর্ড ভেরিফাই করে প্রকাশিত হচ্ছে যে ভেরিয়েবল কস্ট যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট বা ডিভিশন বলা হয়েছে ডিভিশনে 250 আর 300 টাকা রেসপেক্টিভলি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ 250 আর অ্যাসেম্বলিতে 300 রেসপেক্টিভলি ওকে দ্য ফিক্স কস্ট কত অফ ইঞ্জিনিয়ারিং ডিভিশনস 15,000 টাকা ফিক্স কস্ট অ্যান্ড দ্যাট অফ দ্য অ্যাসেম্বলি ডিভিশনস 10,000 টাকা এটা ফিক্স কস্ট চলে গেল এবার প্রোডাক্ট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইঞ্জিনিয়ারিং ডিভিশন হলো 400 টাকা এটা ভেরিয়েবল কস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর টোটাল আউটপুট 100 ইউনিটস হয়েছে মানে 100 ইউনিট উৎপাদন হয়েছে হুইচ আর সোল্ড টু কাস্টমার অন কমপ্লিশন অফ টাকা 2000 পার ইউনিট মানে 100 ইউনিট উৎপাদন আর 200 টাকা করে বিক্রি হয়েছে তাহলে এটা 2 লাখ টাকা হবে আর কি আর ভেরিয়েবল কস্ট আমরা দেখছি যে ডিভিশন ভেরিয়েবল কস্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে পার ইউনিট 400 টাকা 400 টাকা হলে এরা উৎপাদন করছে 100 ইউনিট তাহলে এটা 400 আর 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হবে 40,000 টাকা এখন কোশ্চেন হলো if the engineering divisions decides to change its transfer to assembly division and engineering division চিন্তা করছে যে এই প্রোডাক্টটা আমরা assembly ডিভিশনে কি করব ট্রান্সফার করব cost plus 100% 50% মানে এদের যা ব্যয় হয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যা ব্যয় হয়েছে তার উপরে 150% অ্যাড করে আমরা কি করব ট্রান্সফার করব কোথায় অ্যাসেম্বলি ডিভিশনে তার মানে দেখেন যে কতটা লাভ করছে মানে 150% লাভ
আচ্ছা হতে পারে, তাহলে এখানে তো লেবার কস্ট বা অন্যান্য কস্ট হয়, তাহলে লাভ তো একটু বেশি করতেই হবে। হাউস রেন্ট নাই, অন্যান্য ইয়ে নাই। আচ্ছা ফিস কস্ট আছে, অবশ্যই ফিস কস্ট আছে, ফিস কস্টের মধ্যে অবশ্যই আছে, সরি। আচ্ছা হোয়াট উইল বি এবিসি ওভারঅল প্রফিট। আচ্ছা এবিসি কোম্পানির ওভারঅল প্রফিট কত হবে, আর বলছে প্রফিটস অফ ইটস টু ডিভিশন, ডিভিশন দুটো আলাদা আলাদা প্রফিট কত হবে এটা আমাদের বের করতে হবে। নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। সলিউশনটা আমরা একটু দেখে নেই। সলিউশনে কিছু থিওরিটিক্যাল কথা লেখা আছে, মানে কথাটা লিখলে ভালো হয়। মেবি কনস্ট্রাক্টেড টু ডিটারমিন এবিসি কোম্পানি লিমিটেড ওভারঅল প্রফিট, মানে বলছে যে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের এবিসি কোম্পানি ওভারঅল প্রফিটটা আমরা বের করবো, অ্যান্ড প্রফিটস অফ ইটস টু ডিভিশন, এবং দুটো ডিভিশনের প্রফিট আমরা বের করবো। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসেম্বলি, এটা হলো কস্ট বেস ট্রান্সফার প্রাইজিং মেথডে এটা বের করতে হবে, এটা এক। নাম্বার টু হলো ডিটারমিনেশন অফ এবিসি কোম্পানি লিমিটেড ওভারঅল প্রফিট অ্যান্ড ডিভিশন প্রফিট বাই কস্ট বেস ট্রান্সফার প্রাইজিং মেথড, এই আর কি। মানে এবিসি কোম্পানির ওভারঅল প্রফিট আর ডিভিশনাল প্রফিট কস্ট বেস মেথডে আমরা বের করবো। মোটামুটি একই বিষয় আর কি, দুইটা লেখা। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখি এই জিনিসটা যেহেতু অঙ্ক আকারে লেখা, আমরা রেভিনিউ এ আর কস্ট হলো বি, আর এখানে অপারেটিং ইনকাম হলো এ মাইনাস বি, আর টোটাল এক্সপেন্স হলো এই চারটা দিয়ে, মানে এই যে 1 2 3 4, এই চারটা দিয়ে অর্থাৎ হলো এই চারটা। এখন আমরা একটু উল্টো করে আসতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করা সহজ হবে। সেটা হলো আমাদের এক্সপেন্সটা আগে আমরা দেখে নিই, কেন এক্সপেন্স দেখছি সেটা ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। প্রোডাক্ট ভেরিয়েবল কস্ট আমরা জানি যে আমাদের আহ, যে দুইটা ডিভিশনের আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পার ইউনিট ছিল 400 টাকা, আমরা অঙ্ক থেকেই আমরা পেয়েছি কিন্তু এটা। আর 100 ইউনিট ছিল উৎপাদন, তাহলে এটা হবে 40,000, এই যে 40,000। আর ট্রান্সফার কস্ট এখানে তো আসবে না, যেহেতু ট্রান্সফার হয়ে আসতেছে না কোনো কিছু এখানে, মানে এটাই তো শুরুর ডিভিশন, ট্রান্সফার হবে কীভাবে। আচ্ছা তারপর ভেরিয়েবল কস্ট 25,000 টাকা, আর ফিক্স কস্ট হলো 15,000 টাকা। ভেরিয়েবল কস্ট কিভাবে পাবো আমরা একটু দেখে নেই। 25,000 টাকা কিভাবে হলো, 25,000 টাকা ভেরিয়েবল কস্ট কিভাবে হলো, অর্থাৎ আমাদের ভেরিয়েবল কস্ট আছে 250 টাকা, উৎপাদন হয়েছে কত ইউনিট, 100 ইউনিট, তাহলে এটা গুণ করলে 25,000 250-এর 100 দিয়ে এটা 25,000 হয়। তাহলে এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেল, আর এটা হলো অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি 300-এর 100 দিয়ে গুণ করলে এখান থেকে 30,000 হবে, যা হোক আমরা দেখবো তখন। আর ডিভিশনাল কস্ট ফিস কস্ট আমাদের দেওয়া আছে 15,000, এইগুলো যোগ করতে হবে, এইগুলো যোগ করতে হবে, এই চারটাতে একটা নাই, না থাকলে নাই। এই তাহলে টোটাল এক্সপেন্স হলো এখানে 80,000। এখন এইটাই বলা হচ্ছে যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা যখন পাঠাবো মালটা, কোথায় পাঠাবো, আমরা অ্যাসেম্বলি ডিভিশনে পাঠাবো। অ্যাসেম্বলি ডিভিশনে পাঠাবো মানে এটা বলছে যে তখন একটা কস্ট ধরে দিতে হবে, কস্টটা হলো 150% গ্রেটার হবে, তার মানে 150% অফ কস্ট আইদার 150% অফ বি। বি মানে এই যে বি, এই বি মানে কত, ওই 80,000। তো 80,000কে আমরা যদি 150% করি তাহলে এই টাকাটা হবে 1,20,000 টাকা, এটা ইঞ্জিনিয়ারিং ডিভিশন। আর অ্যান্ড দ্য মার্কেট প্রাইস ফর অ্যাসেম্বলি ডিভিশন, অ্যাসেম্বলি ডিভিশনটা তো এই 2 লাখ। অ্যাসেম্বলি ডিভিশনে আপনারা দেখেন যে এখানে কিন্তু আগেই বলা হয়েছে যে আমাদের প্রতি ইউনিটের দাম 400 টাকা, আর আমাদের উৎপাদন হয়েছে কত ইউনিট না কত আমি ভুলে গেলাম, আপনাদের মনে থাকলে বলেন একটু। প্রতি ইউনিটের কম্পিটিশন 2,000 ইউনিট, সরি 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 এটা ভুল হয়েছে। এখানে কম্পিটিশন হয়েছে 2,000 ইউনিট, কত ইউনিট, 2,000, এবং প্রতি ইউনিটের দাম কত, 100 টাকা। সরি, প্রতি ইউনিটের দাম হলো 2,000 টাকা, উৎপাদন হয়েছে 100 ইউনিট, তাহলে এইটা গুণ করলে হবে 2 লাখ টাকা, ঠিক আছে। এই এই 2 লাখ টাকা আমরা এখানে লিখলাম, এই 2 লাখ। তার মানে এখানে তিনটা ফিগার আছে এই কলামে। একটা ফিগার হলো টোটাল রেভিনিউ, এটা হলো আমাদের 2 লাখ রেভিনিউ, আর একটা এক্সপেন্স, এই পর্যন্ত হলো এক্সপেন্স, আর একটা আছে ইনকাম ফ্রম দ্য কোম্পানি, এটা হলো ইনকাম, মানে আমাদের লাভ হয়েছে কত সেটা। তাহলে
আমরা এখন খুব সহজে আসি, খুব জটিলে আমরা না যাই। সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমরা এই পেয়ে গেলাম এই কলামটা। এখন আসবে আমরা অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। এখানে তো আমাদের ট্রান্সফার হয়ে আসলো 1,20,000, এটা একটা। আর এখানে ভেরিয়েবল কস্ট 30,000, যেটা আমরা দেখছি ওখানে আছে আমাদের 30,000 আর 100 ইউনিট, মানে ওখানে আছে 300 টাকা ভেরিয়েবল কস্ট, 300 টাকা। আর এখানে উৎপাদন হয়েছে 100 ইউনিট, তো 100 দিয়ে গুণ করলে এটা 30,000 হবে। আর ফিক্সড কস্ট দেওয়া আছে। তো এইগুলো আমরা যদি যোগ করি এই চারটা, তো একটা তো নাই, এই 1,60,000 হবে। 1,60,000 এখানে লিখলাম। এখন আমরা এখানে আমরা দেখব যে টোটাল কস্টটা কত। এখানে হচ্ছে 40,000 টাকা। আর এখানে যেহেতু আমরা সেলস করেছি, ট্রান্সফার কস্ট হয়েছে, ট্রান্সফার কস্ট আসবে না, কারণ ট্রান্সফার কস্টটা সেল হিসেবে আসবে, মানে এই 2 লাখ টাকা এর মধ্যেই আছে। আর ভেরিয়েবল কস্ট আছে, এই দুটো যোগ করলে হয় 55,000। আর ফিক্সড কস্ট দুটো যোগ করলে হয় 25,000। আর এখানে আসবে 1,20,000। 1,20,000 আমরা কিভাবে পাবো? এক লাখ 20,000 আমাদের টোটাল এক্সপেন্স, এইগুলো যোগ করলে পাবো। এই যে এগুলো যোগ করলেন, যোগ করলে আমরা 1,20,000 পাবো। তাহলে আমরা টোটাল এক্সপেন্স পেয়ে গেলাম 1,20,000। আর আমাদের রেভিনিউ আছে কত? 2 লাখ। 2 লাখ থেকে 1,20,000 বাদ দেয়, তাহলে কত হয়? 80,000। তাহলে টোটাল কোম্পানি প্রফিট 80,000। আর আমরা যদি আলাদা আলাদা দেখি, তাহলে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে 40,000 টাকা লাভ। আর অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে লাভ হচ্ছে কত? 40,000। তাহলে 40,000, 40,000, আবার টোটাল কোম্পানি লাভ হলো 80,000। এই মোটামুটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে এটা একটু ব্যাখ্যা দেওয়া। ব্যাখ্যাটা হলো যে অ্যাসেম্বলি ডিভিশনের 100 ইউনিট, এটা 2,000 টাকা দিয়ে গুণ করলে এটা 2 লাখ টাকা হয় এই। আর এখানে বলা হয়েছে অপারেটিং ইনকাম দুটো ডিভিশনের কি হয়েছে টেকেন টুগেদার, টুগেদার করলে ওটা 80,000 হয়। আর আমরা যদি এভিডেন্টলি মানে স্পষ্টভাবে আমরা যদি দেখি, দ্য টু ডিভিশনস ইনকাম হ্যাজ বিন সেম, 40,000, 40,000। আর কোম্পানিজ ইনকাম হ্যাজ বিন 80,000। Okay. Thanks for watching this lecture.